আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? স্বাগতম ওএমসি ইংলিশ গ্রামার সিরিজ এর দ্বিতীয় ক্লাসে। আজকের ক্লাসে আমরা শিখব আর্টিকেল দা। তো ইতিমধ্যে তোমাদের দা বা আর্টিকেলের যে বেসিক মৌলিক ধারণা আছে সেটার বিষয়ে তোমাদেরকে একটি ক্লাস দেওয়া হয়েছে। সেখানে আমরা বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমরা দায়ের বিস্তারিত ব্যবহার জানব। আগের ক্লাসে আমরা আর্টিকেল সম্পর্কে প্রাথমিক ধারণা যদিও নিয়েছি। তো আজকের ক্লাসে আমরা বিস্তারিত এবং দা কোথায় বসে এবং দা কোথায় বসে না এবং দা কোথায় বসে না এই ক্লাসে আমরা যে গুরুত্বপূর্ণ এসএসসি এবং দাখিল পরীক্ষার্থীদের জন্য, কারণ আর্টিকেল এর প্রশ্ন শুধু মুখস্থ করলেই হবে না, বাক্যের অর্থ এবং পরিস্থিতি বুঝে তোমাদেরকে আর্টিকেলে ব্যবহার করতে হবে। এই জন্য দাখিল পরীক্ষার্থী তোমরা যারা আছো, তোমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখবা। আর প্রতিটি ক্লাসে আমরা সিরিজ অনুযায়ী বিস্তারিত ভিডিও ইউটিউব এবং ফেসবুকে আপলোড করব। তো তোমরা এখান থেকে ক্লাসগুলো দেখে নেবা এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যারা আছো, আমাদের প্রাইভেট গ্রুপে যারা আছো, তোমরা সেখান থেকে ক্লাসটা দেখে নিবা। তো অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা করবা এবং ক্লাস করার সময় তোমরা একটা খাতা এবং কলম নিয়ে বসবা। ওনা প্রত্যেকটা বিষয় তোমরা নোট করবা। তো আজকের ক্লাসে ধারাবাহিক দা এবং ব্যবহারগুলো শিখবো এসএসসি দাখিল পরীক্ষার্থীর জন্য। তো চলো শুরু করা যাক। প্রথমে বুঝি দা কি। প্রথমে দা হলো একটি ডেফিনিট আর্টিকেল। আমরা জানাচ্ছি ডেফিনিট হচ্ছে স্পেসিফিক, নির্দিষ্ট। অর্থাৎ বক্তা এবং শ্রোতা বুঝতে পারে কোন ব্যক্তি, বস্তু, স্থান বা বিষয়কে বোঝানো হচ্ছে। তখন অনেক ক্ষেত্রে দায়ের ব্যবহার করা হয়। বক্তা এবং শ্রোতা যখন বুঝতে পারবে কোন ব্যক্তি, বস্তু, স্থান বা বিষয়কে বোঝানো হচ্ছে, তখন অনেক ক্ষেত্রে দায়ের ব্যবহার করা হয়। যেমন I saw a boy. The boy was wearing a blue shirt. অর্থ হচ্ছে আমি একটি ছেলে দেখলাম। I saw a boy, আমি একটি ছেলে দেখলাম। The boy was wearing a blue shirt. অর্থাৎ ছেলেটি নীল শার্ট পরেছিল। আমি একটি ছেলে দেখলাম, ছেলেটি নীল শার্ট পরেছিল। অর্থাৎ এখানে প্রথম বাক্যে বলা হয়েছে এ বয়, কারণ প্রথমবার যখন ছেলেটি কথা বলছে তখন কোনো ছেলে সেটা নির্দিষ্ট নয়। প্রথমবার আইসো এ বই, আমি একটি বই বা একটা বালক দেখেছি, এটা কোনো নির্দিষ্ট হয় না। কারণ আর দ্বিতীয় বাক্যে দা বয়, কারণ এখন আমরা জানি কোন ছেলেটি কথা বলা হচ্ছে। আগের বাক্য যে ছেলেটি কথা বলা হয়েছে, এখন আমরা এই নির্দিষ্ট হইলাম যে দা বয় হচ্ছে এ বয়। যে আইসো এ বয়, আমি একটি ছেলে দেখেছি, আমি একটি ছেলে দেখলাম, ছেলেটি নীল শার্ট পরেছিল। তো আমি একটি ছেলে দেখলাম, এখানে কেউ ছেলে তো নির্দিষ্ট করা নাই। যখন এখানে দায়ের ব্যবহার করা হলো তখন আমরা বুঝলাম যে দা বয় ওয়াজ ওয়ারিং এ ব্লু শার্ট, যে এই ছেলেটি হচ্ছে গিয়ে সেই ছেলেটি। কারণ আমরা এখন জানি কোন ছেলেটি কথা বলা হয়েছে, আগের বাক্যে যে ছেলেটি কথা বলা হয়েছিল। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা দেখো। তাই মনে রাখবে ফার্স্ট পারসন এ এবং এ এন। ফার্স্ট পারসনকে কি এ এবং এ এন, আর সেকেন্ড পারসন হচ্ছে দা। অর্থাৎ কোনো সিঙ্গুলার কাউন্টেবল নাউন প্রথমবার সাধারণত এ এন হতে পারে, আর একটি নাউন আবার নির্দিষ্টভাবে হলে দা হতে পারে। উদাহরণ ডেফিনিট আর্টিকেল, স্পেসিফিক মেনশন যেটা দেয়া আছে। তো আগে উল্লেখ করা হলো যে নাউনের
আগে উল্লেখ করা, নাউনের আগে দা। তো আমরা আগেই উল্লেখ করা আছে যে আমরা জানি কি নাউনের আগে সর্বদা কি বসবে, দা বসবে। নাউনের আগে কি বসবে, দা বসবে, পার্টিকেল বসবে। তো যে বিষয়টি এখানে গুরুত্বপূর্ণ, প্রথম নিয়মটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। তো কোনো নাউনের প্রথমবার উল্লেখ করলে সাধারণত এ এবং এর ব্যবহার করি, আর একই নাউন দ্বিতীয়বার উল্লেখ করলে সেটি নির্দিষ্ট হয়ে যায়, তখন আমরা দেওয়া ব্যবহার করি। একটু কথাটা মনোযোগ দিয়ে শোনো। তো প্রথমে বলা হয়েছে যে আমরা এখন এখানে আছি, প্রথমে একটু মনোযোগ। যখন নাউন একই নাউন দ্বিতীয়বার উল্লেখ করলে সেটি নির্দিষ্ট হয়ে যায়। আচ্ছা, প্রথম কথাটি হচ্ছে আমরা যে এই বাক্যে দেখলাম, এই বাক্যে দেখো, আই স বয়, দ্য বয় ওয়াজ ওয়ারিং এ ব্লু শার্ট। এখানে বলা হয়েছে কোনো নাউন প্রথমবার উল্লেখ করলে সাধারণত এ এবং এ এন ব্যবহার হয়, প্রথমবার উল্লেখ করলে। আর যখনই আমরা দ্বিতীয়বার ব্যবহার করি তখন আমরা কী ব্যবহার করব, আর একই নাউন দ্বিতীয়বার উল্লেখ করলে সেটি তখন আমরা নির্দিষ্টতার জন্য নির্দিষ্ট হয়ে যায় এবং তখন আমরা দা ব্যবহার করব, এটা মনে রাখবা। তো এত বন্ধুরা এটাই বলতেছি তোমাদের। তো কিছু এক্সাম্পল আমরা এখানে দেখলাম। তখন আসো এখানে কিছু যে প্রথম কথাটি ছিল যে সিঙ্গুলার কাউন্টেবল নাউন প্রথমবার উল্লেখ করলে সাধারণত এ এন ব্যবহৃত হয়। কোনো সিঙ্গুলার কাউন্টেবল নাউন প্রথমবার উল্লেখ করলে সাধারণত এ এন ব্যবহৃত হবে এবং একই নাউন আবার উল্লেখ করলে সেটি নির্দিষ্ট হয়ে যেমন অবশ্যই। এই কথাটি আমি তোমাদের তখন বুঝাচ্ছিলাম যে আই স এ ম্যান, দ্য ম্যান ওয়াজ ভেরি ওল্ড। তাহলে এখানে প্রথমবার আমরা এ এবং এ এন ব্যবহার করবো এবং নির্দিষ্টতার জন্য তখন আমরা কী ব্যবহার করবো, দা ব্যবহার করব। প্রথমবার এ ম্যান, দ্বিতীয়বার হচ্ছে দা ম্যান। আরেকটা এক্সাম্পল দেখি, দেয়ার ইজ বুক অন দ্য টেবল, দ্য বুক ইজ ইন্টারেস্টিং। দেখো এখানে যে প্রথমবার এ বুক, দ্বিতীয়বার দা বুক। তাই পরীক্ষায় মনে রাখবে ফার্স্ট পারসন এ এন, সেকেন্ড মেনশন বা ফার্স্ট পারসন মেনশন, প্রথম মেনশন হবে তোমাদের এ এন, এ এবং এ এন, আর সেকেন্ড মেনশন হচ্ছে দা। তো কখনোই তোমরা যে কোনো শূন্যস্থান বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পূরণ করার সময় তোমরা প্রথমে এ এন ব্যবহৃত করবে এবং দ্বিতীয়বার তোমরা দা ব্যবহার করবা। এই হচ্ছে আমাদের প্রথম রুলস। ফার্স্ট মেনশন এ এন হবে আর সেকেন্ড মেনশন হচ্ছে দা। তো আমরা চলো এখন দ্বিতীয় রুলসে যাই। আগে উল্লেখ না করেও নির্দিষ্টতা হলে দা ব্যবহৃত হয়। অর্থাৎ এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। অনেকে মনে করে আগে নাউন এর নাম আসতেই হবে, তারপর দা ব্যবহৃত হবে। মানে বিষয়টা একটু মনোযোগ দিয়ে বুঝো। তো অনেকে মনে করে যে আগে নাউনের নাম আসতেই হবে, তারপর কী ব্যবহৃত হবে, দা ব্যবহৃত হবে। কিন্তু এটা সবসময় ঠিক হয় না যে আগে নাউন আসতে হবে তাহলে আমরা দা ব্যবহার করবো, এটা না। পরিস্থিতি থেকে যদি বোঝা যায় কোনো একটি নির্দিষ্ট জিনিসের কথা বলা হচ্ছে, তাহলে প্রথমবার উল্লেখ করলেও দা হতে পারে। আমরা পরিস্থিতি দেখে বুঝবো, হতে পারে এটা। যেমন ক্লোজ দ্য ডোর, বলছে ক্লোজ দ্য ডোর। এখানে ডোরের কথা আগে বলা হয়েছে, ক্লোজ দ্য ডোর। এখানে ডোরের কথা আগে বলা হয়নি, আগে বলছে দরজাটি বন্ধ করো। তবুও আমরা বলছি দা ডোর। কেন বললাম এটা প্রশ্ন থেকে যেতে বললে কেন এটা আমরা কেন বললাম? এটার কারণ আমরা কি উল্লেখ করতে পারি? কারণ আমরা যে ঘরে এবং জায়গার কথা বলছি, ক্লোজ দ্য ডোর, সে পরিস্থিতি কোনো ডোর বোঝানো হচ্ছে সেটা বোঝা যাচ্ছে। মনোযোগ দিয়ে একটু বোঝো যে আমরা যে প্রথমে ঘরের জায়গার কথা বলছি, সেই পরিস্থিতিতে কোন ডোর বোঝানো হচ্ছে সেটি বোঝা যাচ্ছে। ক্লোজ দ্য ডোর, দরজাটি বন্ধ করো। আরও উদাহরণ দিই, ওপেন দ্য ডোর উইন্ডো, টার্ন অফ দ্য ফ্যান, সুইচ অফ দ্য লাইট। এখানে নির্দিষ্ট জিনিস বোঝানো হচ্ছে, মানে আইডেন্টিফাই করা আছে যে
সবসময় আগে উল্লেখ করতে হবে এমন নয়, পরিস্থিতি থেকে যদি বোঝা যায় কোন জিনিসের কথা বলা আছে তখন আমরা ব্যবহার করব। যেমন বোঝা যাচ্ছে ওপেন দ্য উইন্ডো, তুমি কী করো, জানালাটি বন্ধ করো, এটা হচ্ছে একটা নিয়ম গেছে। এখন 3 নম্বরে আসো। তো এখানে আরও কিছু জিনিস তোমাদের বলে রাখি, যে ডোর, উইন্ডো, ফ্যান, লাইট, এই যে শব্দগুলো রয়েছে, তাই পরীক্ষা শুধু এটা দেখবে না যে নাউনের আগে এসেছে কিনা, শুধু নাউনের আগে এসেছে কিনা, তোমাদের আগেই দেখতে হবে। নিজেকে প্রশ্ন করবে, এখানে কি নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু, স্থান বোঝানো হচ্ছে, নাকি শুধু নাউনের আগে, একটা নাউনের আগে আমরা দা ব্যবহার করে দিলাম। না, এরকম করা যাবে না। তোমাদেরকে বিষয়টি লক্ষ্য রাখতে হবে যে পরিস্থিতি কি বোঝানো হচ্ছে, পরিস্থিতি কি, এখানে কি নির্দিষ্ট কোনো ব্যক্তি, অবস্থা, স্থানে বোঝানো হচ্ছে। ওপেন দ্য উইন্ডো, এখানে তো নির্দিষ্ট বোঝানো, যদি নির্দিষ্ট হয় তাহলে আমরা দা ব্যবহার করব। ঠিক আছে, তো আসো এখন আমরা রুলস 3 নম্বরে যাই। ইউনিক থিং এর আগে দা বসে। এবার আসি ইউনিক থিং কি। ইউনিক বা একক জিনিসের ক্ষেত্রে, যে জিনিস সাধারণত একক, ইউনিক হিসাবে বোঝানো হচ্ছে, তাদের আগে দা বসবে। পৃথিবীতে সাধারণভাবে একক কিংবা ইউনিক হিসাবে বোঝানো হয় এমন কিছু জিনিস আগে দা ব্যবহার করা হয়, ইউনিক যেটা, যেমন দ্য সান, দ্য মুন, দ্য আর্থ, দ্য স্কাই, দ্য ওয়ার্ল্ড। ইউনিক। The sun rises in the east, the moon shines at night. The earth moves around the sun. We live in the world. এগুলোতে দা ব্যবহার হলো কেন? প্রশ্ন হচ্ছে এগুলোতে দা ব্যবহার হলো কারণ সান, মুন, আর্থ ইত্যাদি সাধারণত নির্দিষ্ট একক হিসাবে বোঝানো হচ্ছে। অর্থাৎ সান, মুন, আর্থ, স্কাই, এই যে শব্দগুলো রয়েছে, পরীক্ষা যদি আছে দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, পরীক্ষা যদি আসে তখন আমরা কীভাবে ব্যবহার করবো এখানে বলো তো, তোমরা কমেন্টে জানাও এখানে কী ব্যবহার করব। তো যদি আমার ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো তো তোমরা এই উত্তরটা আমাকে দিও। এখন 5 নম্বর হচ্ছে যাই, 4 নম্বরে যাই। দিক নির্দেশনার আগে না দা বসবে। কি দিক নির্দেশনা? অর্থাৎ আমাদের যে দিকগুলো রয়েছে, ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ, এটা হচ্ছে কি পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। আমাদের কয়টি দিক রয়েছে? 4টি দিক। তো এই 4টি ডিরেকশন নির্দিষ্ট ব্যবহৃত হলে সাধারণত দা বসে। এই যে আমাদের 4টি দিক রয়েছে, এটা যদি নির্দিষ্টভাবে ব্যবহৃত হলে তখন আমরা কী ব্যবহার করব? দা ব্যবহার করব। এক্সাম্পল দেখে নাও তোমরা, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, যে কি তো এখানে সবগুলো ক্ষেত্রে দা ব্যবহার করবে। যদি দিক নির্দিষ্ট, দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, দ্য নর্থ অফ দ্য কান্ট্রি ট্রাভেলড অন দ্য সাউথ, তো এগুলো নির্দিষ্ট করে বোঝানো হয়েছে সবগুলো। তো তোমরা নোট করে রাখো যে দিক, 4 দিকের দিক বোঝালে তোমরা দা ব্যবহার করবা, এটা নোট করে রাখো। এখানে একটা শর্টকাট আমি দিয়ে দিয়েছি তোমাদেরকে, ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ, দা, এই নোটটা করে রাখবা তোমরা। তে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। কারণ 5 নম্বর বলছে যে নদীর নামে আগে কি ব্যবহৃত হবে? দা ব্যবহৃত হবে। নদীর নামের আগে কি ব্যবহৃত হবে? দা ব্যবহার করতে হবে। যেমন কি এখানে অনেক কিছু নদীর নাম দেওয়া আছে, পদ্মা, যমুনা, মেঘনা, কর্ণফুলী, আবার জঙ্গলের নাম হচ্ছে অ্যামাজন। তো এগুলো সবগুলোর ক্ষেত্রে আমরা দা ব্যবহার করব। নদীর নামের ক্ষেত্রে বাক্য, এখানে কিছু উদাহরণ দেওয়া আছে। পদ্মা ইজ ভেরি বিগ রিভার, পদ্মা ইজ ভেরি বিগ রিভার, এটা একটা পদ্মা হচ্ছে একটা বড় নদী, আমরা নদীটাকে দা ব্যবহৃত করবো। দা কর্ণফুলী, নদীটাকে দা ব্যবহার হয়েছে সবগুলোতে। তাহলে শর্টকাটে তোমরা একটা নোট করে রাখো যে রিভার
প্লাস দা, প্রিভিয়াস প্লাস কি দা। এই হচ্ছে তোমাদের নিয়ম। অর্থাৎ কোনো নদীর নাম দেখলে সাধারণত তার আগে আমরা কী ব্যবহার করব, দায়ের ব্যবহার করব। এবার চলে যাও আমরা সি, বে এবং ওশান, এর আগে দা ব্যবহার করব। অর্থাৎ সাগর, উপসাগর, মহাসাগরের নামের আগে দা ব্যবহার করব। সাগর, উপসাগর, মহাসাগর আগে আমরা কি করব, সি, বে, ওশান ইত্যাদি নামের আগে আমরা কী ব্যবহার করব, দা ব্যবহার করব। তো এখানে অনেকগুলো আছে, দ্য আরাবিয়ান সি, দ্য রেড সি, দ্য মেডিটেরিয়ান সি, দ্য বে অফ বেঙ্গল, দ্য বে অফ, এখানে অনেকগুলো দেওয়া আছে দেখো। ওশানের ক্ষেত্রে আছে দ্য ইন্ডিয়ান ওশান, দ্য প্যাসিফিক ওশান, দ্য আটলান্টিক ওশান। এক্সাম্পল, বাংলাদেশ ইজ situated beside the Bay of Bengal. এখানে আমাদের বে অফ বেঙ্গল যে বঙ্গোপসাগর আছে তার আগে আমরা কী ব্যবহৃত হয়েছে, দা ব্যবহার করা হয়েছে। ওশান যেটা আছে, এই ধরনের নামের শব্দ দেখো, ওশান, তারপরে সি, বে, ওশান, এই ধরনের নামে আগে আমরা কী ব্যবহার করবো, তাহলে দা ব্যবহার করব। তো উদাহরণগুলো দিয়ে দিলাম, দ্য আরাবিয়ান সি, দ্য রেড সি, দ্য বে অফ বেঙ্গল। তো আসো আমরা একটা শর্টকাট, এটা হচ্ছে সি, বে, ওশান প্লাস দা, এ হচ্ছে আমাদের একটা 6 নম্বর রোজের নিয়ম। তো এই পিডিএফটা অনেক সুন্দর করে সাজানো আছে, বিস্তারিত। তোমরা তোমাদের ক্লাস শেষে যাদের প্রয়োজন পিডিএফটা, আমি তোমাদেরকে আমাকে তোমাদের পেজে নক করে তোমার বা তোমাদের টেলিগ্রামে এই পিডিএফটা দিয়ে দেওয়া হবে। তো আসো আমরা 7 নম্বর রুলসে যাই। মাউন্টেন রেঞ্জ এর আগে কী ব্যবহৃত হবে, দা ব্যবহার হবে। দেখো এখানে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য লক্ষ্য করতে হবে তোমাদের। পার্থক্য আছে একটা গুরুত্বপূর্ণ, যে মাউন্টেন রেঞ্জ মানে একাধিক পাহাড় নিয়ে গঠিত পর্বতমালা। মাউন্টেন রেঞ্জ মানে কি, একাধিক পাহাড় নিয়ে গঠিত পর্বতমালা, একাধিক পাহাড়, অর্থাৎ হিমালয়াস যে পাহাড়গুলো রয়েছে, তোমাদের অনেকগুলো পাহাড় আছে। তারপরে তোমার আলপস, অ্যান্ডেস, তো এই যে অনেকগুলো, তাহলে একাধিক পাহাড় নিয়ে গঠিত পর্বতমালার আগে দা ব্যবহার হয়। তো হিমালয় কিন্তু মানে ছোট একটি অংশ না, এখানে একাধিক পর্বতমালা নিয়ে একটি গঠিত হয়েছে। এখানে একটি নির্দিষ্ট সিঙ্গেল মাউন্টেনের নামে আগে দা ব্যবহার বসে না। কখন বসে, দেখো একটি নির্দিষ্ট সিঙ্গেল মাউন্টেনের আগে সাধারণত দা বসে না, একাধিক পর্বতমালার আগে দা বসে। এখানে দা হিমালয়স আর ভেরি হাই মাউন্টেন্স, সর্বোচ্চ চূড়া কি হিমালয়। তো মাউন্ট এভারেস্ট যেমন আছে, মাউন্ট এভারেস্ট না, যে দ্য মাউন্ট এভারেস্ট, দেখো এখানে একটি নির্দিষ্ট পাহাড়ের নামে আগে দা বসে না। মাউন্ট এভারেস্ট, দ্য মাউন্ট এভারেস্ট নির্দিষ্ট পাহাড়, এখানে আগে ব্যবহার হয়। মাউন্ট ফুজি, দা এখানেও ব্যবহৃত হয় নাই। এটা নির্দিষ্ট কোনো পাহাড়ে আগে আমরা দা ব্যবহার করবো না। একাধিক পাহাড় দিয়ে যেটা গঠিত, শর্টকাট, তোমরা শর্টকাট এটা নোট করে রাখো। মাউন্টেন রেঞ্জ মানে একাধিক পাহাড় নিয়ে গঠিত, সিঙ্গেল মাউন্টেন সাধারণত নো দা, ঠিক এখানে নির্দিষ্ট না। এ হচ্ছে আমাদের রুলস। তো আসো 8 নম্বর হচ্ছে সুপারলেটিভ ডিগ্রির আগে দা বসবে। কখন বসবে? সুপারলেটিভ ডিগ্রির আগে। এটা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকস বা তোমাদের রুলস। দায়ের ব্যবহারটা অনেক ইম্পর্টেন্ট। সুপারলেটিভ ডিগ্রির আগে সাধারণত দা বসে, যেমন দ্য বেস্ট, দ্য ওস্ট, দ্য টলেস্ট, শর্টেস্ট, বিগেস্ট, স্মলেস্ট, প্রত্যেকে দ্য বিউটি, দ্য মোস্ট বিউটিফুল, দ্য মোস্ট ইন্টেলিজেন্ট, সবগুলো ক্ষেত্রে দা ব্যবহৃত হয়েছে। তো জানি আমরা যে সুপারলেটিভ ডিগ্রি রয়েছে সেই জন্য। আর তোমাদের যাদের ডিগ্রি সমস্যা, তো ইনশাল্লাহ ডিগ্রি ক্লাস তোমাদের দেওয়া হবে। তোমরা আমাদের পেজে কানেক্ট থাকো, ইনশাল্লাহ প্রত্যেকটি ক্লাস তোমাদের ধরে ধরে এবং ব্যাখ্যা সহকারে প্রদান করা হবে।
খুবই বেসিক, আগে আমরা বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, এরপর অ্যাডভান্সে যাব। তো অবশ্যই মনোযোগ দিয়ে তোমরা ক্লাসগুলো করবে। এখানে শর্টকাট তোমরা এইটা মনে রাখবো, সুপারলেটিভ প্লাস দা। তো এখন আসো কিছু উদাহরণ এখানে দেখে নাও। হি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস। হি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস। এখানে বেস্ট হলো সুপারলেটিভ ডিগ্রি। বেস্ট কি? বেস্ট হচ্ছে একটি সুপারলেটিভ ডিগ্রি। আচ্ছা, সেক্ষেত্রে সেজন্য এখানে আমাদের কি দা ব্যবহৃত হয়েছে। আরেকটি উদাহরণ আমরা যাই, সেটা যদি দেখতে যাই তাহলে তোমরা দেখবা, এখানে দেখো, শি ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট গার্ল ইন দ্য ক্লাস। এই উদাহরণের মধ্যে বেস্ট সুপারলেটিভ ডিগ্রি, তাই বেস্টের আগে আমরা কী ব্যবহৃত করছি? দা। আর এইখানে দেখো, দা শি ইজ মোস্ট ইন্টেলিজেন্ট গার্ল ইন দ্য ক্লাস। এখানে মোস্ট ইন্টেলিজেন্ট হচ্ছে সুপারলেটিভ, সেই জন্য মোস্ট ইন্টেলিজেন্ট, এই জন্য আমরা কি দা ব্যবহার করছি। শর্টকাট তোমরা এখানে দেখো সুপারলেটিভ প্লাস দা। এবার আমরা যাই 9 নম্বর রয়েছে, অর্ডিনাল নাম্বারের আগে দা বসবে। কখন বসবে? অর্ডিনাল নাম্বার। অর্থাৎ তো অর্ডিনাল নাম্বার কি? অর্ডিনাল নাম্বার মানে হলো যে নাম্বার দ্বারা ক্রম বোঝায়। কী বোঝায়? ক্রম। যেমন কি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন্থ, এইথ, নাইন, 10th, এটা হচ্ছে ক্রম বোঝায়। তো দেখো, হি ওয়াজ দ্য ফার্স্ট বয় টু অ্যারাইভ। তাহলে আমরা দেখি, এই যে ফার্স্ট, অর্ডিনাল নাম্বার আগে কী বুঝবে? সেকেন্ড, থার্ড, সবগুলো আগে কী বলতে হবে? দা ব্যবহৃত হবে। তো উদাহরণ আছে, উদাহরণগুলো দেখে নিলাম। তো শর্টকাটটা তোমরা দেখে রাখো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ প্লাস দা। এবার আসো, একই শ্রেণী সব সদস্য বোঝাতে দা ব্যবহৃত হয়। কি? একই শ্রেণী। তো এখানে একটা জিনিস, দা প্লাস সিঙ্গুলার নাম ব্যবহার করে কোনো প্রাণী বা বস্তুর পুরো শ্রেণী, স্পেসিস যে বোঝানো হয়, যে স্পেসিফিক যেটা বোঝানো হয়, তোমরা দেখে নাও, যে পুরো স্পেসিস বা ক্লাস বোঝালে, স্পেসিস বা কী বোঝালে? ক্লাস বোঝালে। অর্থাৎ এখানে একটু মনোযোগ দেবে, দা সিঙ্গুলার, দা প্লাস সিঙ্গুলার নাউন ব্যবহার করে কোনো প্রাণী বা বস্তুর পুরো স্পেসিস, যে স্পেসিফিক যে ক্লাস বোঝানো যায়, সেটার একটা উদাহরণ হিসাবে আমরা দেখবো। এখানে উদাহরণ দিয়ে বোঝাবো। দেখো, দ্য টাইগার ইজ দ্য ডেঞ্জারাস অ্যানিমেল। এখানে একটি নির্দিষ্ট টাইগার বোঝানো হয়েছে। টাইগার কী বোঝানো হয়েছে? নির্দিষ্টভাবে বোঝানো হয়েছে। এখানে পুরো বাঘজাতীয় প্রাণীকে বোঝানো হয়েছে। টাইগার, তার রয়্যাল বেঙ্গল টাইগার। এখানে টাইগার বলতে আমরা কি একটা আলাদা কোনো বাঘ বোঝাই নাকি? একবারে যত বাঘ রয়েছে, অর্থাৎ বাঘ জাতীয় ক্লাস বা শ্রেণী বোঝানো হয়েছে। জাতীয় যেটা বলা হয়, যে তোমাদের জাতিবাচক যেটা বোঝানো হয়েছে আর কি, জাতি বোঝানো হয়েছে। অর্থাৎ বাঘ জাতীয় যত বিপজ্জনক প্রাণী রয়েছে এই টাইগার, সেক্ষেত্রে আমরা কী ব্যবহার করবো? দা। তো এখানে আরও হচ্ছে দা কাউ। কাউ বোঝায় কি একটি গরুকে বোঝানো হয়েছে? না, সব কাউকে বোঝায়। এলিফ্যান্ট, সবগুলো বোঝানো হয়েছে। তাহলে আমরা মনে রাখবে, দা প্লাস সিঙ্গুলার নাউন পুরো স্পেসিস যে ক্লাস বোঝাতে পারে। তো এবার আসো, বাদ্যযন্ত্রের আগে দা ব্যবহৃত হয়। কখন ব্যবহৃত হয়? বাদ্যযন্ত্রের আগে দা ব্যবহার করা হয়। যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, বাজানোর কথা বললে সাধারণত ব্যবহার করা হয়। যেমন রয়েছে গিটার, পিয়ানো, হারমোনিয়াম, অনেকগুলো দেওয়া আছে তোমাদের এখানে। তো তোমরা এগুলো দেখে নেবা, যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজানোর কথা বলে সাধারণত দা ব্যবহার করা হয়। দেখো এখানে দা প্লেস, দা গিটার, এখানে দা ব্যবহার করা হয়। দা পিয়ানো, সবগুলোতে দা ব্যবহার করা হয়েছে। শর্টকাট, প্লে প্লাস মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট প্লাস দা। তোমরা এটা রুলসটা লিখে রাখবা, শর্টকাটটা লিখে রাখবা। এবার আসো, কিছু দেশের নামের আগে দা ব্যবহার করা হবে। এটা স্পেসিফিক, দেখো সেটা, যে এটা একটি গুরুত্বপূর্ণ বেশি। যেমন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, জাপান, চায়না। কি বলছে এখানে? সব দেশের আগে দা বসে না, কিন্তু কিছু দেশের নাম প্লুরাল বা একাধিক অঞ্চলের সমষ্টি বলে দেখে এগুলোর ক্ষেত্রে কিন্তু দা ব্যবহার হইল না। কেন হইল না? যে
দ্য ইউনাইটেড স্টেট কি একটি শুধু একটি দেশ নাকি অনেকগুলো তোমাদের যে যুক্ত করা? ইউনাইটেড মানে কি অনেকগুলো তোমার মিলে তোমাদের, যেমন ভারতে একটি রাষ্ট্র আছে, অনেকগুলো ইউনাইটেড স্টেট বলতে বোঝানো হয়েছে তোমাদের অনেকগুলো রাজ্য মিলে যে একটা দেশ হয়, সেটা হচ্ছে ইউনাইটেড স্টেট। তো অনেকগুলো রাজ্য রয়েছে ইউনাইটেড স্টেটে বা আমেরিকায়, দ্য ইউনাইটেড কিংডম, দ্য ফিলিপাইন্স। তো এগুলো অনেকগুলো মিলেই তোমাদের একটা ইউনাইটেড ভাব বা তোমাদের রাষ্ট্র গঠিত হয়। সেই জন্য এটা তোমাদের এই ক্ষেত্রে দা ব্যবহৃত হয়। এক্ষেত্রে কী ব্যবহৃত হয়েছে? দা। অনেকগুলো ছোট ছোট যুক্ত, মানে অনেকগুলো ছোট ছোট রাষ্ট্র মিলে একটা রাষ্ট্র হয়েছে, সেটা হচ্ছে ইউনাইটেড স্টেট। ছোট ছোট রাজ্য মিলে। দেখো, তাই পরীক্ষায় শুধু আমরা কান্ট্রি দেখলে, শুধু যে কোনো কান্ট্রি দেখলে আমরা দা ব্যবহার করবো না। এটাকে স্পেসিফিক কীভাবে বুঝবো, আর বোঝানোর জন্য আমাদের অবশ্যই স্পেসিফিক দেশগুলোর নামকে দেখতে হবে, কান্ট্রি কী ধরনের সেটা দেখতে হবে আমাদেরকে। তো আবার আসো, কিছু সংস্থা বা প্রতিষ্ঠানের নামের আগে দা বসে। কিছু সংস্থা এবং প্রতিষ্ঠানের নামের আগে কি বসবে? দা বসবে। যেমন কিছু অর্গানাইজেশন নামের আগে দা বসবে, অর্গানাইজেশন। কিছু অর্গানাইজেশন বা প্রতিষ্ঠান নামে দা ব্যবহৃত হয়, যেমন ইউনাইটেড নেশন, দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, দ্য ইউরোপিয়ান ইউনিয়ন। একদম দ্য ইউনাইটেড নেশন ওয়ার্কস ফর ওয়ার্ল্ড পিস। ইউনাইটেড নেশন কী করে ওয়ার্কস, কাজ করে ফর ওয়ার্ল্ড পিস, মানে বিশ্বের শান্তির জন্য। তা সেক্ষেত্রে আমরা কী ব্যবহার করবো? দা ব্যবহার করবো। কিছু অর্গানাইজেশন। এবার আসো, নিউজ পেপারে আগে কী ব্যবহৃত হবে? দা ব্যবহার করতে হবে নিউজ পেপারে আগে। অনেক নিউজ পেপার আগে নামের অংশ হিসাবে দা থাকে, যেমন কি দ্য ডেইলি স্টার, দ্য গার্ডিয়ান, দ্য টাইমস। এগুলো হচ্ছে দেশ, তাদের পত্রিকাগুলোর নামই দ্য ডেইলি স্টার যেমন আছে। তো এখানে দা নামেরই অংশ, তাই নিউজ পেপারের নাম যদি দা দিয়ে শুরু হয়, সেটি নামের অংশ হিসাবে মনে রাখবে। তো এবার আসো, হিস্টোরিক্যাল বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনার আগে দা বসবে। হিস্টোরিক্যাল কিছু বিশেষ ঘটনার আগে আমরা দা ব্যবহার করব, যেমন কি কিছু বিখ্যাত এবং নির্দিষ্ট হিস্টোরিক্যাল ইভেন্টের নামের আগে দা ব্যবহৃত হয়, যেমন কি দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধ, দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দ্য রেনেসাস, মানে কি রেনেসা বিপ্লব যেটা আর কি। তো এক্সাম্পল দেখো, দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কি চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, পুরো বিশ্বকে পরিবর্তন করে দিয়েছে। তো সেক্ষেত্রে এগুলোর আগে কী ব্যবহৃত হবে? দা ব্যবহৃত করবে। হিস্টোরিক্যাল ইভেন্ট যেগুলো রয়েছে আর কি, ঐতিহাসিক ঘটনাকে বোঝানো হয়েছে। এবার আসো 16 নম্বর, একই ব্যক্তি বস্তুকে নির্দিষ্ট করে বোঝালে দা ব্যবহৃত হয়। একটি নাউনের সঙ্গে এমন কোনো ফ্রেজ বা ক্লজ যুক্ত হলে সেটি নির্দিষ্ট হয়ে যেতে পারে, যেমন কি এখানে দেখো। এটা একটি গুরুত্বপূর্ণ, কারণ কোনো নাউনের সঙ্গে যদি এমন ফ্রেজ বা ক্লজ থাকে যা নাউনটিকে নির্দিষ্ট করে দেয়, তাহলে দা ব্যবহার করতে হবে। যা নাউনটিকে নির্দিষ্ট করবে, তাহলে আমরা কী ব্যবহার করবো? দা ব্যবহার করবো। দেখো এখানে, দেখো এক্সাম্পল হিসেবে দেখো, দ্য বয় ইন দ্য রুম ইন মাই ব্রাদার। এখানে শুধু বয় নয়, দ্য বয় ইন দ্য রুম, এই ঘরের নির্দিষ্ট বোঝানো হয়েছে। তো তোমাদের এই পিডিএফটা আমি অনেক বিস্তারিতভাবে সুন্দর করে গুছিয়েছি, যাতে তোমাদের বুঝতে সহজ হয় এবং তোমরা সহজে বুঝতে পারো। বাজারে অনেক ধরনের বই রয়েছে, অনেক কিছু পড়ে, কিন্তু তারপরে বুঝে আসে না। তো এটা শর্টকাটগুলো দেওয়া আছে, তোমরা খুব সহজেই শর্টকাটগুলো যে রেখে রাখতে পারো, যে নাউন প্লাস আইডেন্টিফাইং ইনফরমেশান দা হতে বসবে। অর্থাৎ এইখানে উদাহরণটা দেখো, দ্য বয় ইন দ্য রুম, অর্থাৎ ঘরের মধ্যে যে নির্দিষ্ট ছেলেটি আছে সেই ছেলেটি আমার ভাই। দ্য বয় ইন দ্য রুম ইজ মাই ব্রাদার, ঘরের মধ্যে যে নির্দিষ্ট ছেলেটি রয়েছে সে ছেলেটি আমার ভাই। এখানে হচ্ছে দ্য বুক অন দ্য টেবিল ইজ মাইন, এখানেও নির্দিষ্ট করে বোঝানো হয়েছে যে কি টেবিলের উপরে থাকা বইটি, দ্য বুক অন দ্য টেবিলের উপর থাকা বইটি কি কার, বলো তো কার? বলছে টেবল ইন মাইন, এটা হচ্ছে আমার।
অর্থাৎ কথা বলেছি সেটি হচ্ছে আমার শর্টকাট দিয়ে দিচ্ছি এখানে, তোমরা এটা নোট করে নাও। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দা মানে সবসময় নির্দিষ্ট না, যে সবসময় যে দা নির্দিষ্ট হয় এটা না, বাকি সবসময় নির্দিষ্ট। তাই হ্যাঁ, ব্ল্যাঙ্ক দেখলে শুধু মুখস্থ না করে প্রশ্ন করবে এখানে কি নির্দিষ্ট কোনো ব্যক্তিবস্তু স্থানে বোঝানো হয়েছে, যে শুধু নির্দিষ্ট দেখলে দিয়ে দেবো, আর কিছু ব্যতিক্রম হয়েছে যদি উত্তর হয় তাহলে দা এর সম্ভাবনা থাকে। তো যেখানে দা বসবে না এগুলো জানা জরুরি, যে আমরা কোথায় এখন এতক্ষণে আমরা দেখলাম দা ব্যবহার করব কোথায়, তো এখন আসো দা কোথায় ব্যবহার করব না, দা কোথায় ব্যবহার করব না এটা। হ্যাঁ দেখো আমরা এর আগে ওইগুলো দেখেছি যে কোথায় আমরা ব্যবহার করব না। এগুলা উদাহরণ আগে যেমন পাহাড়, একক পাহাড়ের ক্ষেত্রে ব্যবহার করব না। তারপরে প্রপার নাউন বাংলাদেশ, চট্টগ্রাম ইন্ডিয়া না, দা বাংলাদেশ ব্যবহার হবে না, চট্টগ্রাম আগে ইন্ডিয়ান আগে ব্যবহার হবে না। একক সাধারণত ব্যবহৃত অনেক দেশের নাম, বাংলাদেশ পাকিস্তান, এগুলো উদাহরণ আগেই দেখেছি আমরা। তো আসলে এবার শেষ এসএসসি পরীক্ষা বা এসএসসি বা দাখিল, এখানে দাখিল লিখতে ভুলে গেছে, যেহেতু আমাদের উদ্দেশ্য দাখিল এসএসসি দুইটি মাদ্রাসা। আমার ক্লাসগুলো যেহেতু আমাদের এটা মাদ্রাসা, তো আমার ক্লাসগুলো তোমাদের সবার জন্যই প্রযোজ্য, এনিবডি, সেটা মাদ্রাসা হোক আর স্কুল হোক, যেহেতু সবার সিলেবাস সেম। তো এখানে আমরা এক নজরে দেখি, এই কিছু জিনিস মুখস্থ করে রাখবে, এগুলো নোট করা আছে, আর পিডিএফটা তোমাদের দিয়ে দেবো, সমস্যা নেই, এইগুলো তোমরা মুখস্থ করে রাখবা। দেখো আগে উল্লেখ করা হলে নাউনে দা বসবে, নির্দিষ্ট বোঝালে নাউন বা দা, সান, মাউন্ট, ইয়াত। তো তোমরা আমি যেগুলো পড়েছি, এই যে তোমাদের রুলসগুলো পড়েছি, এগুলো একসাথে তোমাদের কি করা আছে, নোট করা আছে, তোমরা এগুলো দেখে নিবা। এইগুলো এতক্ষণ ধরে বিস্তারিত পড়লাম, দেখি শর্টকাটে এক নজরে দেওয়া আছে, তোমরা এগুলো নোট করে নিবা। অবশ্যই নোট, অর্গানাইজেশন হলে দা ব্যবহৃত হবে, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট হলে, অর্ডিনারি নাম্বার হলে, সুপারলেটিভ ডিগ্রি হলে, মাউন্টেন রেঞ্জ হলে, সি বে অশান হলে, রিভার হলে দা ব্যবহৃত হয়। তো আসো আমরা ক্লাসের একবারে শেষ পর্যায়ে চলে আসছি, ক্লাসটা অনেক লং হয়ে যাচ্ছে। এসএসসি এবং দাখিল পরীক্ষা জন্য এটা একটি প্র্যাকটিস আমরা দেখে নিই, একটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস দেখে নাও তোমরা। এই ফিলিং দ্য ব্ল্যাঙ্কসে যে প্র্যাকটিসগুলো রয়েছে এগুলো আমরা সলভ করব। সবগুলো দেখো, ইয়েস্ট আমরা জানি কি দা ব্যবহৃত হবে, কি নদীর আগে কি পদ্মা নদীর আগে কি দা ব্যবহৃত হবে, হি ইজ কি বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস, তাহলে এখানে দা ব্যবহৃত হবে, দ্য বেস্ট ইন যেটা ডিগ্রি এটা। আই স বয়েজ ক্রাইং, দিয়ে প্রথমে আমরা রুলস পড়ছে যে প্রথমে আমরা এন ব্যবহার করবো, দ্বিতীয়বার আমরা নির্দিষ্টতার জন্য দা ব্যবহৃত করবো। এরপর তোমার হিমালয়াস আজ ভেরি হাই, তাই সেখানে দা ব্যবহার করবো। এখানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে দা ব্যবহার করবো। মাউন্ট এভারেস্ট, এখানে দা ব্যবহার করবো। আমরা আগেই দেখলাম রুলসগুলো। বাংলাদেশ বি সাইড অফ বে অফ বেঙ্গল, তো আমরা জানি কি বে বঙ্গোপসাগরের ক্ষেত্রে দা ব্যবহার করবো। টাইগার দ্বারা এই যে বাঘ জাতি বোঝানো হয়েছে সেক্ষেত্রে দা ব্যবহার করবো। সি লিভস অন দ্য কি থার্ড ফ্লোর, যা অর্ডিনারি নাম্বার রয়েছে সেগুলোর ক্ষেত্রে ব্যবহার করব। তারপরে সূর্য, সান, সেক্ষেত্রে ব্যবহার করব। ইউনাইটেড স্টেট, অনেকগুলো রাজ্য একসাথে বোঝানো হয়েছে, মানে ছোটো ছোটো রাজ্যকে একসাথে ইউনাইটেড স্টেট হয়, সেটার ক্ষেত্রে ব্যবহার করে। ডোর, দ্য ওপেন দ্য ডোর, এখানে নির্দিষ্টতা বোঝানোর জন্য কীভাবে করে ব্যবহার, খুবই সহজ। তো ইনশাল্লাহ তোমরা যদি ক্লাসটা মনোযোগ দিয়ে করো তাহলে তোমাদের কোনো আর কনফিউশন থাকবে না মনে করি। সব প্রত্যেকটাই দেখো, এখানে 1 নম্বর থেকে শুরু করো তোমরা, এখানে দেখো প্র্যাকটিসগুলো দেখো এখানে তোমরা। দেখো এখানে তোমরা অবশ্যই এটা পজ করবে না, একটু আমি তোমাদের ডিরেক্ট বলে দিলাম, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। যে আর যারা আমি যেহেতু উত্তর বলে দিছি, তো তোমরা আমি পিডিএফটা দেওয়ার পরে তোমরা প্র্যাকটিস করবা। উদাহরণ, এখানে ডিরেকশন বোঝানো হয়েছে, তারপর এখানে রিভারের নাম বোঝানো হয়েছে। 3 নম্বর হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, এটা হচ্ছে কোন ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি আছে এখানে, দ্য বেস্ট। এরপর 4 নম্বর যাও, তো 4 নম্বরে তোমাদের বলা হয়েছে সেকেন্ড মেনশন, ফার্স্ট মেনশন, সেকেন্ড মেনশন। 5 নম্বর হচ্ছে মাউন্ট রেঞ্জ বোঝালে দা ব্যবহার করতে হবে। এবার 6 নম্বর হচ্ছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বোঝানো হয়েছে। 7 নম্বর হচ্ছে তোমাদের সুপারলেটিভ ডিগ্রি বোঝানো হয়েছে, এটা সুপারলেটিভ ডিগ্রি।
এবং 8 নাম্বার তোমাদের ব্যয় নেম। 8 নাম্বার কি ব্যয় নেম হচ্ছে সাগর উপসাগর বোঝানো হয়েছে, যেটা ব্যয়, যেখানে ব্যয় বোঝানো হয়েছে। তো 10 নম্বরে যাও, 10 নম্বর তোমাদের বোঝানো হয়েছে অর্ডিনাল নাম্বার, এগুলো বলে দিলাম তোমাদের এতক্ষণে। তো পরিশেষে তো এই 14 নম্বর কিছু রয়ে গেছে আরও, দেখো এখানে 14-15 রিভারের নাম, কর্ণফুলী একটি রিভার, নদীর নামে, সেক্ষেত্রে আমরা দা ব্যবহার করবো, প্রত্যেকটাই দা ব্যবহৃত হবে এখানকার। অর্ডিনাল নাম্বারের ক্ষেত্রে কী ব্যবহার দা ব্যবহার করবো। তো প্রিয় শিক্ষার্থীরা, অনেকক্ষণ ধৈর্য ধরে তোমরা ক্লাসটা দেখছো, তো তোমরা অবশ্যই আমাদের ক্লাসগুলো করবা মনোযোগ দিয়ে। আর এরপর যে তোমাদের নেক্সট পরবর্তী যে ক্লাসগুলো থাকবে, এ এবং এন এর বিস্তারিত তোমাদের দেবো, যেহেতু এখানে বেসিক আলোচনা করা হয়েছে। তো তোমরা ওএমসির এই প্রত্যেকটি ক্লাস ভালোভাবে দেখবা এবং তোমাদের পড়াশোনা বাড়াইতে হবে। আরও তোমাদের অনেকেরই সমস্যা, আমি এই বিষয়টি লক্ষ্য করছি ক্লাস 6 থেকে 10 পর্যন্ত বেশিরভাগ স্টুডেন্ট ইংরেজি বেসিক পারে না। সে নাউন চেনে না, সে পাস সার্ভিস চেনে না, সে সাবজেক্ট চেনে না, ভার্ব চেনে না, ভার্বের বিস্তারিত জানে না, সে মানে বেসিক যে টেন্স পারে না, সে ভয়েস পারে না। তো মৌলিক বিষয়গুলো যদি আমরা না জানি, আর ভোকাবুলারি জানে না, সে কনজুগেশন আর ভার্ব বা ভার্বের ব্যবহার জানে না, তো এইগুলো যদি আমরা না জানি, তো আমরা ইংরেজি কীভাবে পাস করবো বলো। তো এবার দেখছো তোমরা ফেলের অবস্থা, মাদ্রাসা বোর্ড বলো আর স্কুল বোর্ড বলো, হাজার হাজার স্টুডেন্ট ফেল, হাজার কি লাখ লাখ স্টুডেন্ট ফেল। তো তোমরা যদি পড়াশোনা না করো, তাহলে তো তোমরা ভালো করতে পারবে না। কেন এইভাবে পড়াশোনা করে তো কিছুই হবে না। তোমরা শুধু দায় ছাড়া পড়াশোনা করবা, তাহলে হবে না। তোমাদের আজকে তুমি এসএসসিতে পড়ো বা দাখিলে পড়ো, তুমি কয়েকদিন পর এইচএসসিতে ভর্তি হবা বা আলিমে ভর্তি হবা। তোমার একটা সবার চয়েস থাকে যে বাংলাদেশের সর্বোচ্চ মাদ্রাসাগুলোতে ভর্তি হবো, বা আর এসএসসি পরীক্ষা দিয়ে যে সবথেকে একটি ভালো করে যে ভর্তি হব। তো তোমরা এখন যদি মনে করো যে আমি এগুলো স্কিপ করে চলে যাবো, শিখবো না, তোমাদের শিখতেই হবে ভাইয়া। শেখা ছাড়া কোনো উপায় নাই। ক্লাস 1 ফাঁকি দিলে ক্লাস 2 ফাঁকি 3তে, অর্থাৎ যে কোনো ক্লাসে ফাঁকি কোনোভাবে দেওয়া হবে না। আমি অনেক স্টুডেন্টদের দেখি যে ইংলিশ পারে না, এখনও পড়তে পারে না। আর মাদ্রাসার স্টুডেন্টের কথা কী বলবো, খুবই দুঃখ লাগে। তারা দেখে দেখে ইংরেজি পড়তে পারে না, দেখে দেখে আরবি পড়তে পারে না। এই যদি হয় তোমাদের পথ চলা, তো তোমরা অদূর ভবিষ্যতে কী করবো আমার বুঝে আসে না। পড়াশোনা বাড়াও, ফ্রি ফায়ার খেলো, গেমস খেলো, এগুলা খেলতে খেলতে তোমার জীবনটা বরবাদ করে দিচ্ছ। এভাবে আর কতদিন যাবে বলো? হ্যাঁ, এভাবে কতদিন যাবে তোমাদের? পড়াশোনা যদি না বাড়াও, তোমার বাবা মা যে পরিমাণ কষ্ট করে, সে কষ্টের প্রতিদান দাও। প্রতিদিন রাত 4টা-5টায় ঘুমাও, ঘুম থেকে ওঠো 10টার দিক, পড়াশোনা হয়। প্রাইভেটে যাও, প্রাইভেটের নামে ঘোরাফেরা করো, পড়াশোনা হয় না। তো তোমাদের রিকোয়েস্ট করতেছি তোমরা পড়ো। এবং ওএমসি অনলাইন মাদ্রাসা ক্যাম্পাস তোমাদের যে বিষয়ভিত্তিক ক্লাসগুলো দিচ্ছে, ফ্রিতে দিচ্ছে ভাইয়া। এই অনলাইন জগতে ফ্রিতে এমন কোনো জিনিস নাই যে তোমরা পাবা না, সব কিছু তোমরা ফ্রিতে পাচ্ছ। তাহলে তোমরা কেন মনোযোগ দিচ্ছ না? আর আমাদের প্রাইভেট গ্রুপে যারা আছো, তোমাদের বলে রাখি, তোমরা অবশ্যই ক্লাসগুলো নিয়মিত করবে আর আপডেট জানাবে আমাদেরকে। আমি নিজে বা আমাদের যে শিক্ষকরা রয়েছে, তোমাদের সবাই অনেক আন্তরিক, তোমাদের আন্তরিক দিয়ে বুঝাবে এবং তোমাদের সমস্যা হলে তোমরা বলবা। পড়াশোনা বাড়াও, পড়াশোনার কোনো বিকল্প নেই। আর আমার বেসিক ক্লাসগুলো আমি ইতিমধ্যে দিয়ে দেব। তো তোমাদের আমাদের ক্লাসগুলো যারা দেখছো, তোমরা পেজটা আমাদের শেয়ার করে দিও। তো ইনশাল্লাহ তোমাদের আবার নেক্সট ক্লাসে দেখা হবে। তো ভালো থেকো, দেখা হবে আরেকদিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।